আবারও স্বাগত ২১শে বিজনেস, সঙ্গে আছি হিরোজুমান। মৌসুম শেষ হয়ে আসলেও ৭৫% আলু অবিকৃত থাকায় বিপাকে জামালপুরের কৃষক ও ব্যবসায়ীরা। বাজারে যে দাম, তাতে উৎপাদন ও হিমাগারের ভাড়ার অর্ধেকও আসছে না আলু বিক্রি করে। কৃষি বিপণন বিভাগ বলছে, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ ফোয়াদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জামালপুরের ৩টি হিমাগারে সংরক্ষিত ৮,০০০ মেট্রিক টন আলুর মাত্র ২৫% বিক্রি হয়েছে। গত বছর একই সময়ে ৭৫% আলু বিক্রি হয়েছিল। কৃষকরা বলছেন, আলুর উৎপাদন ও হিমাগারের ভাড়া সহ কেজি প্রতি খরচ ২৮ থেকে ৩০ টাকা। সে আলু বিক্রি করতে হচ্ছে ১৩ থেকে ১৪ টাকায়। ক্রেতা না থাকায় কেজিতে ১৭ টাকা লোকসানেও তা বিক্রি করতে পারছেন না তারা। ব্যাংক থেকে লোন নিয়ে আলু চাষ করছিলাম ৪০ একর জমি। সরকার একটা রেট বাঁধতে দিছিল ২২ টাকা। এটাও যদি রেটটা থাকতো তাহলে আমাদের লসের বেলা একটু কমতো। ক্রেতা তো নাই খাই, টোটালি নাই খাই। আমরা একজনের দিয়ে জোর করে বাহি বিয়ে দিই, তাও টাকা পাই না, তাহলে আমরা তো নিঃস্ব হয়ে গেছি। ১৮ টাকা ২০ টাকা কিনে রাখছিলাম, আর কলেজ স্টোর ক্যারিং খরচ সহ ভাড়া সহ আমাদের ২৭-২৮ টাকা বেড়ে গেছে গা। এবার আমরা ব্যস্ত আছি ১২-১৩ টাকা কেজি। যে পরিমাণ লস হয় তাতে যদি সরকার কোনো আগ্রহী না হয়, তাহলে আমাদের মধ্যে চাষির আর আলু করা সম্ভব নয়। আলু বিক্রি না হওয়ায় হিমাগারগুলোতে দৈনিক হাজিরা ভিত্তিক কাজ করা শতাধিক শ্রমিক কর্মহীন। আলু বিক্রি না হওয়ায় ভাড়া নিয়েও দুশ্চিন্তায় হিমাগারের মালিকরা। কামার রোজগারটা কমে গেছে গা, ২০০-২৫০ করে মাল ভরে আঙুরে যে টাকাও পাই, ইনকাম পাই ৩০০-২৫০ এরকম। যে ইনকাম করি আমরা, এই ইনকামে তো আঙ্গরে সংসার চলতেছে না। ২৫০-৩০০ টাকা হাজিরা পাই, এই টাকা দিয়ে আঙ্গর ভাই সংসার চলে না। এই রকম অবস্থা থাকলে হিমাগারে আলু ডেলিভারি শেষ হবে কিনা বলা যাইতেছে না। এতে কৃষকও ক্ষতিগ্রস্ত, এবং পরবর্তীতে যদি কৃষক আলু রেখে যায় তাহলে মালিকও খুব ক্ষতিগ্রস্ত হবে। সরকার নির্ধারিত দামে আলু বিক্রি এবং কৃষকদের ক্ষতি পোষাতে নানা কার্যক্রম হাতে নেওয়ার কথা জানায় কৃষি বিপণন বিভাগ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি যে আলু ২২ টাকা কেজি নির্ধারণ যেটা করেছে সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া দরকার। তার মধ্যে একটা আছে ওএমএস সিস্টেমে আলু বিক্রি করার বিষয়টি। চলতি মৌসুমে জেলায় ৫,১০০ হেক্টর জমিতে ১,২২,০০০ মেট্রিক টন আলু উৎপাদন হয়। এবারের লোকসানের কারণে অনেকে আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। সমর ইসলাম, ২১শে টেলিভিশন। হঠাৎ নিম্নমুখী ধারায় দেশের রপ্তানি আয়। টানা ২ মাস ধরে কমছে রপ্তানি। সেপ্টেম্বরে পণ্য রপ্তানি কমেছে ৪.৬১%। অন্যদিকে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে রেমিটেন্সে। গত মাসে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন $২৬৮.৫ লাখ। সেপ্টেম্বরে রেমিটেন্সে প্রবৃদ্ধি হয়েছে ১১.৭%। মহিমা পল্লীর রিপোর্ট। রপ্তানিতে হঠাৎ ছন্দপতন। গত আগস্টে পণ্য রপ্তানি কমেছিল প্রায় ৩%, আর সেপ্টেম্বরে রপ্তানি আরও কমেছে। গেল মাসে রপ্তানি আয় কমেছে ৪.৬১%। এ নিয়ে টানা ২ মাস রপ্তানি আয় কমলো। পোর্টারদের মধ্যে যে একটা চাঞ্চল্য, সেটা কিন্তু তৈরি হয়নি। আর যে সমস্ত কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, তো সেগুলো তো খুলে দেওয়া হয়নি, সেখানে প্রশাসক নেওয়া করা উচিত ছিল। তো সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে অবশ্যই একটা চাপ তৈরি হয়েছে। তার কারণ এই যে তাদের দেশে যে অতিরিক্ত শুল্ক রয়েছে, শুল্কের কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে এবং এই কারণে মানুষের চাহিদা কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, গেল সেপ্টেম্বরে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে $৩৬৩ কোটি। গত বছরের সেপ্টেম্বরে রপ্তানি হয়েছিল $৩৮০ কোটি পণ্য। গত মাসে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়াবিহীন জুতা, প্লাস্টিক পণ্যের রপ্তানি কমেছে। তবে হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে। এদিকে চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে পণ্য রপ্তানি হয়েছে $১,২৩১ কোটি। এই রপ্তানি গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ৫.৬৪% বেশি। অন্যদিকে রপ্তানি আয় হোঁচট খেলেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। গেল মাসে $২৬৮.৫ লাখ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, আর অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর সময়ে রেমিটেন্স এসেছে $৭৫৯ কোটি। আগের অর্থ বছরের একই সময়ে এসেছিল $৬৫৪ কোটি। এ হিসেবে প্রথম প্রান্তিকে রেমিটেন্স বেড়েছে $১০৪ কোটি, যা প্রায় ১৬%। আর গত মাসে রেমিটেন্স বেড়েছে প্রায় ১১.৭%। অগাস্ট এবং সেপ্টেম্বর ২ মাসেই একটা ইতিবাচক ধারায় রয়েছে রেমিটেন্স প্রবাহ।
এবং একটি বাংলাদেশে একটা শক্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ তৈরি করতে সহায়তা করছে। এদিকে রেমিটেন্সের প্রভাবে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গেল 5 অক্টোবর পর্যন্ত গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 31.50 বিলিয়ন ডলারে। আর IMF এর হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী এ সময় রিজার্ভের পরিমাণ উন্নীত হয় 26.62 বিলিয়ন ডলারে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও বাড়ছে চট্টগ্রাম বন্দরে কন্টেনার ওঠানামার খরচ, বাড়ছে ওয়েটিং চার্জ। 15 অক্টোবর থেকে কার্যকর হচ্ছে 41% ট্যারিফ। ট্রাম্প ট্যারিফের পর নতুন করে বর্ধিত এই বন্দর ট্যারিফকে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। এই ট্যারিফ ধাপে ধাপে বাড়াতে সরকারের সাথে দর কষাকষিতে বসতে যাচ্ছেন তৈরি পোশাক খাত সংশ্লিষ্টরা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। 14 অক্টোবর রাত 12টা থেকে বাড়তি ট্যারিফ বা মাশুল আদায়ের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে 52টি খাতে মাশুল আদায় হয়, এর মধ্যে 23টি খাতে সরাসরি নতুন হারে ট্যারিফ কার্যকর করা হচ্ছে। পরিপত্র অনুসারে ট্যারিফ সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে কন্টেইনার পরিবহন খাতে। প্রতি 20 ফুট কন্টেইনারের মাশুল ধরা হয়েছে 16,243 টাকা, যা আগে ছিল 11,849 টাকা। বেড়েছে আমদানি রপ্তানিতে কন্টেইনার খালাসের ট্যারিফ। সামগ্রিকভাবে কন্টেইনার পরিবহনে 25 থেকে 41% পর্যন্ত মাশুল বাড়বে। জাহাজের পাইলটিং চার্জ বাড়িয়ে $800 আর ডাক চার্জ $6,830 পর্যন্ত করা হয়েছে। আমি মনে করি যে এটা কাজটা ঠিক হচ্ছে না। ইট ইজ এগেইনস্ট দ্য শিল্পর এগেইনস্টে যাচ্ছে। পরিবহন মন্ত্রণালয়ের অনুরোধ রাখা হয়েছিল এটাকে রিভিউ করার জন্য, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই ব্যাপারে নৌপরিবহন মন্ত্রণালয় কঠোর অবস্থান গ্রহণ করেছে, যেটা আমাদের ব্যবসায়ীদের অনুকূলে না। শেষ মুহূর্তের একটা আলোচনা ছিল, কিন্তু আমাদের কোনো পয়েন্ট তারা নেয়নি। তো ওরা যেভাবে ছিল এক্স্যাক্টলি সেভাবে আছে, কোনো কিছু কম্প্রোমাইজও করে নেই বা কোনো চেঞ্জও করে নেই। জাহাজের ওয়েটিং চার্জও বেড়েছে। নির্ধারিত সময়ে ভিড়তে না পারলে 100% থেকে অতিরিক্ত 900% পর্যন্ত চার্জ গুনতে হতে পারে। ব্যবসায়ীরা মনে করেন বিশ্ববাজার যখন চাপে তখন বাড়তি ট্যারিফ ভোগাতে পারে দেশের অর্থনীতিকে। এমনিতেই দেশে বাণিজ্য এবং বিনিয়োগের পরিবেশ কিন্তু হতাশাজনক। এর মধ্যেই হঠাৎ করে যে এই বন্দর কর্তৃপক্ষ তাদের চার্জ বাড়িয়ে দিল, এটার কারণে আসলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। কস্ট কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এই যে প্রতিটা ধাপে ধাপে কস্ট বাড়ে, তো এই কারণে এই কস্টগুলো যদি আমরা কন্ট্রোলে রাখতে না পারি, তাহলে একটা স্টেজে আমরা কিন্তু বাইরের প্রতিযোগিতার যে বাজার, এই বাজারে আমাদের প্রতিযোগিতা হারাবো। গেজেট অনুসারে ভাড়া, টোল, ফি, মাশুল ডলারের বিনিময় মূল্যের ভিত্তিতে আদায় করা হবে। প্রতি ডলারের হার ধরা হয়েছে 122 টাকা। হার বাড়লে মাশুলও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। আন্তর্জাতিক যে সমস্ত বন্দর সুনামের সঙ্গে ব্যবসা করছে, তারা কিন্তু দিন দিন তাদের দক্ষতা বাড়াচ্ছে এবং সেখানে কিন্তু মানে রিলেটিভলি চার্জ সেভাবে কমে যাচ্ছে দিন দিন। চট্টগ্রাম বন্দর দেশে আমদানি রপ্তানির প্রধান নির্ভরতা। 2023-এর চাইতে প্রায় 2 লাখ TEUS কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 2024 সালে। এছাড়া চট্টগ্রাম বন্দর বছরে গড়ে 13 কোটি মেট্রিক টন কার্গো এবং 4,000-এর বেশি পণ্যবাহী জাহাজ হ্যান্ডেলিং করে। বৈদেশিক বাণিজ্যের প্রায় 90%ই চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হয়। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 2,172 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 47,942 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 237 পয়েন্ট কমে অবস্থান করছে 26,903 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর STI সূচক, এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,416 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,882 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 20 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 289 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 81,497 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 2 পয়েন্ট কমে অবস্থান করছে 1,291 পয়েন্টে।